বাস থেকে নামতেই সন্ধ্যা ঘনিয়ে এলো। আকাশে কালো মেঘ জমেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো রামপুর গ্রামের মোড়। এখান থেকেই আমাকে যেতে হবে রামপুর গ্রামের ভিতরে। কিন্তু সমস্যা হলো চারপাশটা একদম ফাঁকা। কোনো ভ্যান, টোটো, এমনকি একটা মানুষও চোখে পড়ছে না। হয়তো এই রকম আবহাওয়ার জন্য সবাই যে যার বাড়ি চলে গেছে। আকাশ যেভাবে ঘনঘটা করে আসছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই মুষলধারে বৃষ্টি নামবে। কিন্তু ব্যাপারটা হলো আমাকে যেভাবেই হোক আজ রামপুর গ্রামে যেতেই হবে। একটা জরুরি কাজ পড়ে আছে, সেটা না মিটিয়ে ফেরা সম্ভব নয়। গ্রামের রাস্তায় এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। মোবাইলের নেটওয়ার্কও এখানে খুব একটা কাজ করে না। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। মিনিট 10 হয়ে গেছে। ঠিক তখনই ও দাদা, এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছেন? কোথায় যাবেন? আমি পিছন ফিরে তাকিয়ে দেখি একটা ইয়ং ছেলে, পরনে সাধারণ লুঙ্গি পাঞ্জাবি, পাশে একটা বাজারের ব্যাগ। হয়তো বাজার করে সে বাড়ি ফিরছে। আমি বললাম, হ্যাঁ দাদা, রামপুর যাব। তুমি কি ওদিকে যাবে? রামপুর? না দাদা, রামপুরের ভিতরে তো যাব না। রামপুরের আগে যে তেমাথা পড়ে, ওই রাস্তা ধরে আমি বাড়ি যাব। আপনি চাইলে ওই তেমাথা পর্যন্ত আমার সাথে যেতে পারেন। তারপর না হয় ওখান থেকে হেঁটে চলে যাবেন, কারণ ওখান থেকে গ্রামটা খুব কাছেই। আমিও একটু ভেবে দেখলাম, অফারটা মন্দ নয়। এই রকম আবহাওয়ায় আর কোনো টোটো পাওয়া যাবে কিনা সন্দেহ। আর হেঁটে যাওয়া মানেই তো ওই অন্ধকার রাস্তা পার হওয়া। ঠিক আছে, চলুন, তেমাথা পর্যন্তই যাব। তা রামপুরে কোনো দরকারে যাচ্ছেন বুঝি এত রাতে? আসলে একটা কাজের ব্যাপারে ওখানে যাচ্ছি। কাজটা মিটে গেলেই আজ রাতেই চলে আসব। আজ রাতে আপনি আর ফিরতে পারবেন না দাদা। মানে? কেন? এই রকম ওয়েদারে আপনি ওখানে যাওয়ারই গাড়ি পাচ্ছিলেন না, আর ওখান থেকে ফেরার গাড়ি পাবেন বলে তো আমার মনে হয় না। রাত বাড়লে ওখানকার লোকজনও আর বেরোয় না। তাও ঠিক, না হলে ওখানেই রাত কাটানোর কিছু একটা ব্যবস্থা করে নিতে হবে। হ্যাঁ, তা আপনি করতে পারেন। তবে একটা কথা বলবো, আপনি কি ভূত প্রেতে বিশ্বাস করেন? টোটোওয়ালার গলার স্বরটা হঠাৎ কেমন যেন বদলে গেল। একটা গাম্ভীর্য চলে এলো। মনে হলো সে কোনো এক গোপন কথা বলতে চাইছে। হঠাৎ ভূত প্রেত নিয়ে কথা কেন বলছেন? কিছু দেখেছেন নাকি? আসলে এই সব নিয়ে ওই গ্রামে অনেক খারাপ ঘটনা শোনা যায় তো, তাই আপনাকে আগেই বলে রাখলাম, সাবধানের মার নেই। খারাপ ঘটনা? কি রকম? একটু বিস্তারিত বলুন তো। আসলে রামপুর গ্রামে ঢোকার আগে আপনি একটা পুকুর এবং একটা বিশাল বটগাছ দেখতে পাবেন। এই পুকুরকে স্থানীয় লোকজন বলে নিষিদ্ধ পুকুর। নিষিদ্ধ পুকুর? নামটা তো খুব ভারী শোনাচ্ছে। কেন এরকম নাম? হ্যাঁ দাদা, বহু বছর আগে, প্রায় 50-60 বছর আগে, এক জমিদারের মেয়ে ওই পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে ওই বটগাছের ডালে মেয়েটার শাড়িটা ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু মেয়েটাকে আর কখনোই পাওয়া যায়নি। লোকে বলে রাতে ওই পুকুর পাড়ে একটা ছায়াকে ঘুরতে দেখা যায়, আর যারা ওই বটগাছের নিচে দাঁড়িয়ে মেয়েটির নাম ধরে ডাকে তারা নাকি ওই ছায়াকের সাথে হারিয়ে যায় আর কখনোই ফেরে না। টোটোওয়ালার কথায় আমার মনে একটু ভয়ের উদ্রেক দেখা দিল, কারণ আমাকেও এখন ওই বটগাছের তলা দিয়েই যেতে হবে। মনে একটা প্রশ্ন জেগে উঠল। ভাবলাম টোটোওয়ালাকে আরও কিছু জিজ্ঞেস করি, কিন্তু তখনই টোটোটা দাঁড়িয়ে গেল। দাদা, তেমাথা মোড়ে চলে এসেছি। এখান থেকে আপনাকে এখন হেঁটে যেতে হবে, ওর বেশি আমি যাব না। আমি টোটোওয়ালাকে ধন্যবাদ জানিয়ে টোটো থেকে নেমে পড়লাম। টোটোওয়ালাও কোনো কথা না বলে যেন তাড়াতাড়ি করে নিজের গন্তব্যস্থলের দিকে বেরিয়ে পড়ল। মনে হলো সেও ওই জায়গাটায় বেশিক্ষণ থাকতে চায় না। ততক্ষণে আবহাওয়া আরও খারাপ হয়ে এসেছে। বুঝলাম কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে।
তাই দেরি না করে মোবাইলে টর্চ চালিয়ে হাঁটতে শুরু করলাম। অন্ধকার রাত, শুধুই কুকুর আর ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছিল। অচেনা রাস্তা, দুপাশে ঝোপঝাড়, মাঝে মাঝে বাতাসে গাছের ডালপালা নড়ছে। হাঁটতে হাঁটতে কতটা দূর চলে এসেছি কিছুই বুঝতে পারছি না। সময়টা যেন থমকে গেছে। এরপর আর কিছুটা চলার পরই দূরে একটা বড় মোটা গাছের আভাস দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম এটাই হয়তো সেই বটগাছটা। মনের ভিতরে তখন অজানা একটা ভয় জেগে উঠেছে। যতই বটগাছটার কাছে যেতে লাগলাম, আমার ভয় আরও বাড়তে লাগলো। মনে হচ্ছিল গাছটা যেন আমাকেই দেখছে। একটা সময় আমি বটগাছটার নিচে পৌঁছে গেলাম। হঠাৎ আমার খেয়াল হলো আমি কুকুর আর ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি না। এখানে যেন সময়টা থমকে গেছে, বাতাসের শব্দও কানে আসছে না। চারপাশটা একদম শ্মশানের মতো নিস্তব্ধ। মনে হচ্ছে প্রকৃতিও যেন আমাকে একটা সাবধান বাণী দিচ্ছে। এই সময় হঠাৎ আমার চোখে পড়ল এক অলৌকিক দৃশ্য। গাছের গায়ে কিছু একটা যেন জ্বলে উঠেছে। কেউ যেন বটগাছটির গায়ে আগুন দিয়ে তার নাম লিখছে। আর নামটা কি সেটা আমি নিজের মুখে উচ্চারণ করে বলে ফেললাম, মৃণালিনী। সঙ্গে সঙ্গে জোরে বাতাস বইতে শুরু করলো। এতক্ষণ ধরে এখানে যে নিস্তব্ধতা বিরাজ করছিল সেটা যেন আমার জন্যই ভঙ্গ হয়ে গেছে। হঠাৎ আমার মোবাইলের টর্চের আলো নিভে গেল। আমি আলো জ্বালানোর জন্য মোবাইলটা বারবার ঝাঁকাতে লাগলাম, কিন্তু মোবাইলটা আর জ্বলল না। ব্যাটারি ফুল ছিল, তবুও নিভে গেল। এই সময় অন্ধকারের মধ্যেই হঠাৎ আমি শুনতে পেলাম কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, আমাকে খুঁজছিস? আমার রক্ত হিম হয়ে গেল। ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করলো। শেষবারের মতো মোবাইলটা জোরে ঝাঁকাতেই মোবাইলের টর্চটা জ্বলে উঠল। সেই আলোতেই আমি দেখতে পেলাম আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। পরনে সাদা শাড়ি, ভেজা চুল, মুখটা চুলে ঢাকা, কিন্তু তার পা মাটিতে নেই, সে যেন বাতাসে ভাসছে। আমি কাপা গলায় বলে উঠলাম, তুমি কে? আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম, আর আজ তুই এলি। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু আমার পা যেন মাটির সাথে আটকে গেছে। আমি টান দিয়েও পা সরাতে পারলাম না। মনে হচ্ছিল এক অদৃশ্য শিকল আমার পা বেঁধে রেখেছে। এদিকে মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার চুলের ফাঁক দিয়ে জ্বলন্ত চোখ দেখা গেল, কিন্তু সেই চোখে কোনো মনি নেই, শুধুই সাদা আলো জ্বলছে। আমার শাড়িটা নিয়ে যাবি? ওটা ভিজে গেছে, খুব ঠান্ডা লাগছে। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মেয়ে নয়। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। শেষমেশ নিজেকে কোনো মতে ছাড়িয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। মাথা উঁচু করতেই সামনে একটা আলো দেখতে পেলাম। আলোটা একটা মন্দির থেকে আসছিল। আমি শেষ শক্তি দিয়ে উঠে দাঁড়ালাম এবং সেই মন্দিরের আলোর দিকে দৌড়ালাম। এরপর সারা রাত আমি ওই মন্দিরে বসে কাটিয়ে দিলাম। সকাল হলো, চারিদিকে এখন শান্ত পরিবেশ। বটগাছটাও রাস্তার পাশে শান্ত হয়েই দাঁড়িয়ে আছে। নিজেকে একটু সামলে নিয়ে আর দেরি না করে আমি তখন ওই বাড়ি পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিলাম।
পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো যুক্তি তর্ক বিজ্ঞান দিয়ে বোঝা যায় না, যেগুলো শুধুই অনুভব করার মাধ্যমে বুঝতে হয়। রাত হলে গ্রামের মানুষ ওই পুকুর পাড়ে আর যায় না, কিন্তু মাঝে মাঝে পুকুর পাড়ে একটা ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু ভুলেও কেউ তার নাম উচ্চারণ করতে চায় না, কারণ নাম ডাকলেই সে চলে আসে। আমাকে খুঁজছিস?